আজকে জেনারেল নলেজের লেকচার 3 তে আমরা যে টপিকগুলি আলোচনা করব এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু টপিকের নাম আমরা উল্লেখ করে দিয়েছি যেটা আমাদের লেকচার ম্যাটেরিয়ালসও থাকবে এবং সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আমি একটা ক্লাস আবার বলছি, যারা আমার সাথে এই মুহূর্তে আছেন, ইউরোপীয় ইউনিয়ন, ব্রেক্সিট, এসডিজি, ইউনাইটেড নেশন অ্যান্ড ইটস রিলেটেড অর্গানাইজেশন, তার ভিতরে গুরুত্বপূর্ণ আইএলও, ফাও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দেন হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইউএনএইচসিআর অ্যান্ড আইএইএ। এগুলি খুবই 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 গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেটা ব্যাংক, সেটা বিসিএস, সেটা নন ক্যাডার, যে কোনো পরীক্ষার পার্সপেক্টিভে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এই জায়গাগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেশি ডিসকাশনে যে মানে আর এটা সম্পর্কে এমন কিছু বলার নেই। আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে থাকেন তাহলে একটা জিনিস দেখবেন যে ইউরোপীয় ইউনিয়ন আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্রেক্সিট কার্যকর হয়েছে 2020-এ। এই কারণে এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে যারা আপকামিং ব্যাংকের মানে এক্সাম সিটে বসতে যাচ্ছেন, সেটা বাংলাদেশ ব্যাংক হোক এবং কম্বাইন্ড, দ্যাট মিন্স জয়েন্ট রিক্রুটমেন্ট টেস্টেই হোক না কেন। এরপর আসি এসডিজি। মানে এসডিজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মানে নট অনলি প্রিলি বাট অলসো রিটেন। যারা বিসিএস রিটেন দিয়েছেন তারা তো এসডিজি সম্পর্কে তাদেরকে চিলচুলা বিশ্লেষণ করতে হয়েছে, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ এসডিজি। এবং ইউএন অলসো ইম্পর্টেন্ট, মানে এমন কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা নাই যেখানে জাতিসংঘ তার রিলেটেড অর্গান থেকে যেখান থেকে কোয়েশ্চেন হয়নি। আমরা মোটামুটি আজকে এই জায়গাগুলো একটু কভার করব এবং এই রিলেটেড অর্গানের ভিতরে কিন্তু আমি অনেক কিছুকে মানে এখানে মেনশন করিনি, কারণ যখন আমরা তার মানে এক কথায় মানে জাতিসংঘের যেটাকে বলা হয় বেসিক স্ট্রাকচার, ওটা পড়তে গেলেই তো আমাদেরকে পড়তে হবে জেনারেল অ্যাসেম্বলি পড়তে হবে, সিকিউরিটি কাউন্সিল পড়তে হবে, তারপর হচ্ছে যে যেটাকে কি বলা হয় ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, অর্থনৈতিক এবং সামাজিক সংস্থা পড়তে হবে, তারপর হচ্ছে সেক্রেটারিয়েট জেনারেল আছে, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে। এগুলি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো কিন্তু আমি এখানে মেনশন করি না, কিন্তু যেটা পড়ার ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসতে হবে। বিশেষ করে মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে প্রায় কোশ্চেন আসে, ব্যাংকে আসে, প্রাইভেট ব্যাংকে এখান থেকে অনেক কোশ্চেন এসেছে। তারপর হচ্ছে একই সাথে হচ্ছে মানে পিসিএ এবং হচ্ছে আইসিসি, এগুলি আমরা ধারাবাহিকভাবে যখন আজকের ক্লাসটা আলোচনা করব, ডিসকাশনে এই টপিকগুলি আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ডিসকাশন জেনারেল নলেজের লেকচার 3 প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরোপীয় ইউনিয়ন দিয়ে শুরু করলাম। ইইউ এর মিনিং হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এটাকে বলা হয়ে থাকে ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহৎ একটা অর্থনৈতিক শক্তি, বিশ্বের বৃহৎ একটা অর্থনৈতিক জোট, বিশ্বের বড় অর্থনৈতিক জোট, বড় অর্থনৈতিক জোটের নাম হচ্ছে ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন। এখন এই বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট যেটা বলছি ইউরোপিয়ান ইউনিয়ন, একটু জানতে হবে এটাকে দুই ভাবে প্রশ্ন আসতে পারে, আমাদেরকে কনফিউশন করে দেয়। আমি কনফিউশনটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। প্রায় স্টুডেন্টরা কোশ্চেন করে যে স্যার ওয়ার্ল্ডের বিগেস্ট ইকোনমিক অ্যালায়েন্স বা ওয়ার্ল্ডের বিগেস্ট ট্রেড অ্যালায়েন্সের ভিতরে পার্থক্য কি? যে দুইটা আজকের লেকচারে মানে এই জায়গাটা ক্লিয়ার হবে একদম লেকচার শেষে আমি বলবো। বিশ্বের সবচেয়ে বড় একটা জিনিস মার্ক করে রাখেন, এখানে আমি একটা কথা বলছি, বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আচ্ছা, ইউরোপিয়ান ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠার সাল কত? এটা হচ্ছে 1993 সাল। ইউরোপীয় ইউনিয়ন ন দিয়ে মনে রাখবেন নয়, এই যে 1993 সালের 1 নভেম্বর ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? 28টি। যারা বলবেন তারা এখন অনেক ব্যাকডেটেড রয়েছেন, কারণ ব্রেক্সিট কার্যকর হওয়ার পর থেকে আর হচ্ছে ইংল্যান্ড, দ্যাট মিন্স গ্রেট ব্রিটেন কিন্তু আর ইউরোপীয় ইউনিয়নের সদস্য না। এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হচ্ছে 27টি। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হচ্ছে 27টি।
আগে ছিল 28টি, আবারও বলছি আগে ছিল 28টি। ব্রেক্সিট যখন পড়বো তখন দেখব যে ব্রিটেন কিভাবে এক্সিট করেছে, কি কি রিজনে এক্সিট করেছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তবে আগে ছিল ইউরোপীয় ইউনিয়নের সদস্য 28টি, এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হচ্ছে 27টি। একটু জেনে রাখি সর্বশেষ সদস্য সর্বশেষ যে সদস্য ইউরোপীয় ইউনিয়নের সেটা হচ্ছে ক্রোয়েশিয়া। ওকে, তাহলে পূর্বে আবারও বলছি এখানে কনফিউশন যাতে না থাকে, সবাই ওই 28টি যারা পড়ে রেখেছেন, অনেক আগে থেকে মাথায় ঢেকে রেখেছেন, গেঁথে রেখেছেন, তারা এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করবেন। কারণ এখানে অপশনে আপনাকে আগেই দিবে এ 28, কিন্তু 28টি টাকাটা চলবে না। ইউরোপীয় ইউনিয়নের সদস্য বর্তমানে 27টি এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে ক্রোয়েশিয়া। আচ্ছা, ইউরোপীয় ইউনিয়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার? এটা হচ্ছে বেলজিয়ামের, এটা হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম, আচ্ছা, এই বেলজিয়ামের ব্রাসেলস বেসিক্যালি হচ্ছে ইউরোপের, এই বেলজিয়ামের ব্রাসেলসকে বলা হয় কি ইউরোপের ককপিট। আমরা যদি হিস্ট্রি অ্যানালাইসিস করে দেখি অনেক বড় বড় যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছে এই বেলজিয়ামের ব্রাসেলস, এজন্য এটাকে বলা হয় থাকে ইউরোপের ককপিট। এটাকে বলা হয় থাকে ইউরোপের ককপিট নামে পরিচিত। তাহলে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট। এটা প্রতিষ্ঠিত হয় 1993 সালের 1 নভেম্বর। এর সদস্য হচ্ছে 27টি রাষ্ট্র। প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট। সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে ক্রোয়েশিয়া। এর সদর দপ্তর যেখানে অবস্থিত সেটা হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলস। যে বেলজিয়ামের ব্রাসেলসকে আমরা বলে থাকি ইউরোপের ককপিট। এখন আসি যে এখান থেকে জানার কিছু ব্যাপার রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন একদম অ্যাট এ গ্লান্স এখান থেকে আমরা জানবো যে ইইসি এর পূর্ব নাম ইউরোপিয়ান ইউনিয়ন। আবার বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইউরোপীয় ইউনিয়নের পূর্ব নাম কি ছিল? এটার পূর্ব নাম ছিল ইইসি, ই.সি। এর মানে কি জানেন? ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটিকে আমরা সংক্ষেপে ইইসি বলে থাকি। আবার বলছি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, ইউরোপীয় ইউনিয়নের এই সংস্থাটির পূর্ব নাম ছিল ইইসি। এখন কথা হচ্ছে ইইসি থেকে, আবার বলছি একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো যে ইইসি থেকে কিভাবে এটা ইউরোপিয়ান ইউনিয়ন হয়। দ্যাট মিন্স একটা চুক্তি হয়েছিল, ইইসি থেকে কনভার্ট হয়ে ইউরোপিয়ান ইউনিয়ন পরিণত হয়। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, এক করে ফেলবেন না। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি থেকে ইউরোপিয়ান ইউনিয়নে রূপান্তরিত হয় যে চুক্তির মাধ্যমে, সেটাকে বলা হয় থাকে ম্যাস্ট্রিক্ট চুক্তি। আজকে আমি প্রত্যেকটা চুক্তি গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেনচেন ট্রিটি, ম্যাস্ট্রিক্ট ট্রিটি, লিসবন ট্রিটি, এগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনি ইউরোপীয় ইউনিয়ন থেকে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আপনি না পারলে কেউ পারবে না। ইইসি, ইইউ এটাকে বলা হয় থাকে, এখান থেকে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি থেকে যে ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত হয় যে ঐতিহাসিক চুক্তির মানে দ্বারা, সেটাকে ম্যাস্ট্রিক্ট চুক্তি বলা হয় থাকে। ম্যাস্ট্রিক্ট চুক্তি, এই চুক্তি আলোচনা করব। এটা কোথায় হয়েছিল, এই চুক্তির বিষয়বস্তু কি, এই চুক্তিতে কারা সিগনেচার করেছে, কারা সিগনেচার করা নাই, প্রত্যেকটাই আমাদের জানার বিষয় রয়েছে। ম্যাস্ট্রিক্ট চুক্তি, ওকে। মোটামুটি এটা ছিল একদম ফ্রেমওয়ার্ক ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে জানা। এক কথায় এটা কি জোট, কত সালে প্রতিষ্ঠিত হয়, সদস্য রাষ্ট্র কতটি, এর সদর দপ্তর কোথায় এবং কোন চুক্তির মাধ্যমে, এর পূর্ব নাম কি ছিল, কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক মানে অর্থনৈতিক যে জোট, এটা থেকে কিভাবে এটা ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়। এখন যেটা জানবো সেটা হচ্ছে এর কিছু অর্গান রয়েছে। অর্গান বলতে যদি মানে বলা হয়ে থাকে এর কিছু প্রতিষ্ঠান রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কিছু প্রতিষ্ঠানগুলি সম্পর্কে জানবো। এর প্রতিষ্ঠান বেসিক্যালি তিনটা ইউরোপীয় ইউনিয়নের। আমি যদি একটু বলি, এখানে দেখাই ইউরোপীয় ইউনিয়ন লিখলাম। এর অর্গান বা এর প্রতিষ্ঠান মানে তিনটি গুরুত্বপূর্ণ পরিষদ রয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ পরিষদ রয়েছে।
একটাকে বলা হচ্ছে ইউরোপিয়ান ইউরোপিয়ান কাউন্সিল। একটু মনোযোগ দিয়ে আমরা বুঝবো, এক করে ফেলবো না। প্রথমে হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল, তারপর হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিলের পরে হচ্ছে ইউরোপিয়ান, তিনটা এখানে অর্গান রয়েছে। ইউরোপিয়ান কাউন্সিল একটা, 3 নাম্বারটা হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট। আমি 3 নাম্বারটা লিখছি, একটু মনোযোগ দিব। ইউরোপিয়ান ইউনিয়নের 3টা প্রতিষ্ঠান রয়েছে, একটা হচ্ছে আবার বলছি ইউরোপিয়ান কাউন্সিল, একটা হচ্ছে ইউরোপিয়ান 2 নাম্বারটা হচ্ছে ইউরোপিয়ান কমিশন, আর 3 নাম্বারটা হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট। যেটা ছিলাম যে এই ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানের ভিতর 3টি প্রতিষ্ঠান বললাম। একটা হচ্ছে প্রথমে যেটা কাউন্সিল, ইউরোপিয়ান কাউন্সিল। দ্বিতীয়ত হচ্ছে কাউন্সিল থেকে কিন্তু আমরা কাউন্সিল করে একটা কমিশন গঠন করি, মনে রাখবেন। ফার্স্টে আমরা দেখি যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি দেখি, যখনই কোনো বিশেষ নির্বাচন বা কোনো কিছু হয় বা যখনই দল গঠন করা হয়, তখন প্রথমে কাউন্সিল করা হয়। কাউন্সিল থেকে কিন্তু একটা কমিশন গঠন করা হয় এবং পরবর্তীতে এখান থেকে কিন্তু আমরা পার্লামেন্টের নেতৃত্ব দিতে যাই। এইভাবে মনে রাখার চেষ্টা করবেন, নাহলে মনে হবে যে কোনটা প্রথম কোনটা দ্বিতীয় কোনটা তৃতীয়, এটা কিন্তু একটা সিরিয়ালি মনে রাখার ব্যাপার। আবার বলছি, আমরা আমাদের রাজনৈতিক পটভূমিতে দেখি যখনই কোনো ঐতিহাসিক কোনো আমরা যদি বলি সেটা নেতা নির্বাচনের কথা বলেন অথবা দল মানে দলের হচ্ছে নেতৃত্ব নির্বাচনের কথা বলেন, তখন কিন্তু আমাদের কাউন্সিল করা হয়। দ্যাট মিন ফার্স্ট হচ্ছে কাউন্সিল, সেকেন্ড হচ্ছে কমিউনিটি, থার্ড হচ্ছে পার্লামেন্ট। তাহলে ফার্স্টে হচ্ছে আলোচনা করে একটু ইউরোপিয়ান কাউন্সিল, যেটা বলেছি কাউন্সিল। ইউরোপিয়ান কাউন্সিল এটাকে বলা হয় থাকে সর্বোচ্চ পরিষদ। ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পরিষদ, মনে রাখবেন ইউরোপিয়ান কাউন্সিল হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পরিষদ। এবং এখানে এই পরিষদের মেম্বারটা কারা? এক কথায় হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যারা সদস্যভুক্ত রাষ্ট্র তাদের সরকার প্রধান। যেখানে ছিলাম সেটা হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল, এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা অর্গান, একটা প্রতিষ্ঠান। ইউরোপিয়ান কাউন্সিলটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পরিষদ এবং এই পরিষদটা গঠিত হয়ে থাকে ইউরোপীয় ইউনিয়নের যে সকল সদস্যভুক্ত রাষ্ট্র আছে তাদের রাষ্ট্রপ্রধানদের সমন্বয়ে। আমি আর সম্পূর্ণ লিখলাম না, জাস্ট লিখলাম যে সর্বোচ্চ পরিষদ এবং এই পরিষদের মেম্বার হচ্ছে রাষ্ট্র মানে সদস্যভুক্ত রাষ্ট্র যারা আছে তাদের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান। আমি রাষ্ট্রপ্রধান লিখলাম, রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধানদের সমন্বয়, রাষ্ট্রপ্রধানদের সমন্বয় গঠিত, ওকে। এটা হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল। 2 নাম্বার হচ্ছে ইউরোপিয়ান কমিউনিটি। আমি বলেছি কাউন্সিল থেকে যখন নেতা বাছাই করা হয় তখন তারা কমিউনিটিতে যোগ দেয়। ইউরোপিয়ান কমিউনিটি, ইউরোপিয়ান কমিউনিটি এটাকে বলা হয় দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ। মানে ইউরোপিয়ান ইউনিয়নের দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ। দ্বিতীয় সর্বোচ্চ পরিষদের নাম হচ্ছে ইইউ। দ্বিতীয় সর্বোচ্চ পরিষদের নাম কি? ইউরোপিয়ান কমিউনিটি। তাহলে এই পরিষদে নিশ্চয়ই সদস্য রয়েছে। তাহলে সদস্য কারা? এই পরিষদের সদস্য হচ্ছে সদস্যভুক্ত রাষ্ট্র, প্রতিটি রাষ্ট্র হতে একজন করে কূটনীতিকের সমন্বয়। আবারও বলতেছি যে সদস্যভুক্ত রাষ্ট্র করে একজন থেকে মোট 28 জন। যদি সোজা কথা বলতে চাই, এখন বর্তমানে 27টা রাষ্ট্র থেকে একজন করে কূটনীতিকের সমন্বয়। কিসের সমন্বয়? কূটনীতিকদের সমন্বয় ইউরোপিয়ান কমিউনিটি গঠিত। কাউন্সিল, ইউরোপিয়ান কমিউনিটি। আমি একটু মেনশন করে এখানে একটু অ্যাড করব। ইউরোপিয়ান কাউন্সিল, ইউরোপিয়ান কমিশন হবে, বেসিক্যালি কমিউনিটি বলছি, এটা বেসিক্যালি হবে ইউরোপিয়ান কমিশন, কারণ কমিউনিটি না, কাউন্সিল থেকে কমিশন গঠিত হয়। ইউরোপিয়ান কমিশন, এটা ঠিক করে নেবেন, ইউরোপিয়ান কমিশন। তাহলে আবার বলছি 3টা জিনিস। একটা হচ্ছে প্রথমে হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল থেকে নেতা নির্বাচিত হয়, মনে রাখার তার টেকনিক।
এরা কমিশন গঠন করে এবং এই কমিশন পরবর্তীতে পার্লামেন্টে যায়। পার্লামেন্ট। তাহলে দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ, এটা হচ্ছে সদস্য যেই রাষ্ট্রসমূহ হচ্ছে সেই সদস্য রাষ্ট্রসমূহ হতে একজন করে কূটনীতিকদের সমন্বয়ে এই পরিষদ গঠিত। এটা দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ। তাহলে একজন করে হলে 27 জন কূটনীতিকের সমন্বয় হচ্ছে ইউরোপিয়ান কমিশন গঠিত। আর এটা হচ্ছে সবার লাস্টে, এটা হচ্ছে 1 নাম্বার, কমিশন হচ্ছে 2 নাম্বার, আর ইউরোপিয়ান পার্লামেন্ট এটা সেটা হচ্ছে সর্বনিম্ন পরিষদ বলা হয়ে থাকে। সর্বনিম্ন পরিষদ ইউরোপীয় ইউনিয়নের সর্বনিম্ন। তাহলে এখান থেকে 3টা প্রশ্ন হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পরিষদ কোনটি? ইউরোপিয়ান কাউন্সিল। ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ কোনটি? ইউরোপিয়ান কমিশন। প্রথমে কাউন্সিল থেকে নেতা বাছাই করে কমিশন গঠিত হয় এবং ইউরোপীয় ইউনিয়নের সর্বনিম্ন পরিষদ হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট। এখান থেকে দুটো গুরুত্বপূর্ণ জিনিস আসতে পারে। ইউরোপিয়ান পার্লামেন্টের একটা হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্টের পার্লামেন্ট ভবন কোথায় অবস্থিত। এটা ইউরোপিয়ান পার্লামেন্টটা কি? তার এটা হচ্ছে সর্বনিম্ন পরিষদ। এই পরিষদের সদস্যদেরকে কি করা হয়? এখানে এক কথায় যে এখানে হচ্ছে যে সরাসরি নির্বাচনের মাধ্যমে এখানে প্রতিনিধি নির্বাচন করা হয় এবং এক কথায় as the parliament, একটা পার্লামেন্টে যেভাবে হচ্ছে আমরা আমরা মেম্বার নির্বাচন করি এবং সেটা কিভাবে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত করি, ইউরোপিয়ান ইউনিয়নের এই অর্গানের এই ইউরোপিয়ান পার্লামেন্টেও এটা হচ্ছে সর্বনিম্ন পরিষদ এবং এখানে যারা সদস্য থাকে তাদেরকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়ে থাকে। এখন ইউরোপিয়ান পার্লামেন্টের দুইটা কোশ্চেন কিন্তু আসেনি, কিন্তু চলে আসতে পারে। একটা হচ্ছে পার্লামেন্ট ভবন কোথায় অবস্থিত এবং সচিবালয় কোথায় অবস্থিত। একটা হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্টের পার্লামেন্ট ভবন আর একটা হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্টের সচিবালয় কোথায় অবস্থিত। এই দুইটা কিন্তু আমাদের প্রায় ঝামেলা করে দেয়। ক্লিয়ার করে দিচ্ছি আজকে। ইউরোপীয় ইউনিয়নের সর্বনিম্ন পরিষদ কিন্তু হচ্ছে বলেছে কি ইউরোপিয়ান পার্লামেন্ট, সর্বোচ্চ কি বলেছি ইউরোপিয়ান কাউন্সিল থেকে কমিশন গঠন হয়। পার্লামেন্টে দেখেন ল, এই ল দিয়ে মনে রাখবেন এটা হচ্ছে লুক্সেমবার্গে। ইউরোপিয়ান পার্লামেন্টের সদর দপ্তর হচ্ছে লুক্সেমবার্গে হচ্ছে সদর দপ্তর না, বেসিক্যালি পার্লামেন্ট ভবন আর কি লুক্সেমবার্গে অবস্থিত। আর দেখেন সচিবালয়, এটা দিয়ে মনে রাখবেন যেহেতু পার্লামেন্ট আছে অতএব পার্লামেন্টের অবশ্যই একটা সচিবালয় থাকবে। এই সচিবালয় অবস্থিত হচ্ছে স্ট্রংস, দুইটা শ দিয়ে মনে রাখবেন স্ট্রংস। বানানটা ভুল হয়েছে। স্ট্রসবার্গ আবার বলছি সচিবালয় দুইটা শ দিয়ে হচ্ছে স্ট্রসবার্গ ফ্রান্সের সচিবালয় হচ্ছে স্ট্রসবার্গ ফ্রান্স। তাহলে আনডাউটেডলি দুইটা কোশ্চেন এখান থেকে ক্লিয়ার করে দিলাম, কনফিউশনের কোনো জায়গা নাই। ইউরোপীয় ইউনিয়নের সর্বনিম্ন পরিষদ হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট মানে দুইটা জিনিস। পার্লামেন্ট মানে তাদের পার্লামেন্ট ভবন থাকবে, একই সাথে হচ্ছে ওই পার্লামেন্টের একটা সচিবালয় থাকবে যেখানে পার্লামেন্ট মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা ওখানে প্রতিনিধিত্ব করবে, যে সচিবালয়। এখন পার্লামেন্ট ভবন আর সচিবালয় আমাদেরকে পরীক্ষাতে কনফিউশন করে দিতে পারে। তো ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট মানে ইউরোপিয়ান পার্লামেন্টের ল দিয়ে মনে রাখবেন লুক্সেমবার্গের পার্লামেন্ট ভবন। ভালো কথা, তাহলে সচিবালয় কোথায়? দোলতা শ দিয়ে মনে রাখবেন এটা স্ট্রসবার্গ ফ্রান্সে অবস্থিত। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ চুক্তি। এই চুক্তিগুলির সাথে ইউরোপীয় ইউনিয়ন ওতপ্রোতভাবে জড়িত। ফার্স্টেই আসে একটা চুক্তি, এখান থেকে প্রশ্ন আসে, এটাকে বলা হয়ে থাকে সেনজেন ট্রিটি। সেনজেন আমরা জানি ট্রিটি শব্দের অর্থ হচ্ছে চুক্তি,
এখন আসতেছে কিছু চুক্তি, মানে ইউরোপীয় ইউনিয়নের সাথে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ চুক্তি। তার ভিতর তিনটা চুক্তি আমরা পড়ব, পরীক্ষায় আসলে তিনটার ভিতর থেকে কোশ্চেন আসে বা আসবে। একটা হচ্ছে সেনজেন ট্রিটি, একটা হচ্ছে ম্যাস্ট্রিক্ট ট্রিটি, আর একটা হচ্ছে লিসবন ট্রিটি। সেনজেন ট্রিটি, ওকে, যেটাকে সেনজেন চুক্তি বলা হয়ে থাকে। এই চুক্তিটা মানে যে সালে হয় এটা হচ্ছে 1985 এ চুক্তিটা হয়েছিল, সেনজেন ট্রিটি। সেনজেন চুক্তির মূল বিষয়বস্তুই হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ভিসামুক্ত প্রবেশ অধিকার। একটু কথাটা খুব গুরুত্বপূর্ণ, ইউরোপীয় ইউনিয়নের ভিসামুক্ত প্রবেশ অধিকার। ভিসা, এই জন্য আমরা সেনজেন ভিসা বলি। যারা ইউরোপে গিয়েছেন বা ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি সেনজেন ভিসা। যদি সেনজেন ভিসা আপনার থেকে থাকে তাহলে আপনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে 27টি রাষ্ট্র আছে আপনি 27টি রাষ্ট্রে ভিজিট করতে পারবেন, যেটাকে সেনজেন ভিসা বলা হয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়নের ভিসা মুক্ত প্রবেশ অধিকার, প্রবেশ অধিকার। এবং এই যে ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে, যেই প্রবেশ অধিকার, এই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে যে চুক্তির মাধ্যমে, সেটা হচ্ছে সেনজেন ট্রিটি, সেটা হচ্ছে সেনজেন ট্রিটি। কিন্তু অপ্রিয় হলো সত্য কথা, দেখেন 1973 থেকে ইউকে ইউরোপীয় ইউনিয়নের সাথে সংশ্লিষ্ট, বাট প্রথম থেকে কিন্তু বিভিন্ন ইস্যুতে নামে যেহেতু ব্রিটিশ কখনো পজিটিভ সাইনে ব্যবহৃত হয় না, তারা কিন্তু সব সময় তাদের সূচনা লগ্ন থেকে দেখেছি আমরা তারা সাম্রাজ্যবাদী বিস্তার করে এসেছে, তারা ডমিনেট করে এসেছে। অতএব তারা কোনো সংস্থাতে থেকে সেই সংস্থা দ্বারা প্রভাবিত হোক এটা তারা কখনো প্রথম থেকে মেনে নেয় নাই। এই জন্য ইউরোপীয় ইউনিয়নে ইংল্যান্ডের বা ইউকের সম্পর্ক যে প্রথম থেকে খুব একটা ভালো যাচ্ছিল ব্যাপারটা কিন্তু তা না। এবং তারই পার্সপেক্টিভে এই সেনজেন চুক্তি হয়, কিন্তু সেনজেন চুক্তি সিগনেচার করার দুইটা রাষ্ট্র, তার ভিতরে একটা হচ্ছে ইংল্যান্ড, দ্যাট মিন্স ইউকে, এবং আরেকটা হচ্ছে আয়ারল্যান্ড। আসতে পারে যে সেনজেন চুক্তি স্বাক্ষর করেনি নিচের কোন রাষ্ট্র, একটু লিখে রাখেন। সেনজেন চুক্তি স্বাক্ষর করেনি দুইটি রাষ্ট্র, একটা হচ্ছে ইউকে আর একটা হচ্ছে আয়ারল্যান্ড। আমরা তো জানি ইউকে মানে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন এন্ড নর্দার্ন আয়ারল্যান্ড। এই যে ইউকে এবং আয়ারল্যান্ড তারা এই সেনজেন চুক্তি সিগনেচার করেনি। ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় ইউনিয়নের সাথে যে চুক্তিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত, তার ভিতরে একটা চুক্তি অলরেডি আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে সেনজেন ট্রিটি। পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন এসে থাকে সেনজেন ট্রিটির বাইরেও, সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ চুক্তি, যেটাকে আসলে বাইবেল অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন বলা হয়ে থাকে। মানে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে চুক্তিটা আর ভূমিকা এক কথায় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যাস্ট্রিক্ট ট্রিটি। মানে হচ্ছে ম্যাস্ট্রিক্ট ট্রিটি অথবা ম্যাস্ট্রিক্ট চুক্তি বলা হয়ে থাকে। এই চুক্তিটা হয় বেসিক্যালি, এই ম্যাস্ট্রিক্ট চুক্তিটা হয় 1992 সালে। ব্যাপারটা বুঝার আছে। ম্যাস্ট্রিক্ট চুক্তিটা হয় কিন্তু, এবং এর আগে তো বলে রাখি পরীক্ষাতে এইভাবে কোশ্চেন এসেছে, এর আগে যে চুক্তিটা আলোচনা করেছে সেনজেন ট্রিটি, এই সেনজেন শহরটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে লুক্সেমবার্গে অবস্থিত। আবার বলছি, সেনজেন শহরটি লুক্সেমবার্গে অবস্থিত। এবার আসে ম্যাস্ট্রিক্ট চুক্তি। ম্যাস্ট্রিক্ট চুক্তিটা হয় বেসিক্যালি 1992 সালে, এবং চুক্তিটা কার্যকর হয় 1993 সালের 1 নভেম্বর চুক্তিটা কার্যকর হয়। প্রশ্ন আসতেই পারে ম্যাস্ট্রিক্ট শহরটি কোথায় অবস্থিত? এটা নেদারল্যান্ডে। ম্যাস্ট্রিক্টে, মানে নেদারল্যান্ডে ম্যাস্ট্রিক্ট শহরটি অবস্থিত, এখানে চুক্তিটা হয়। ম্যাস্ট্রিক্ট, নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্ট। তাহলে এবার আসতেছি, তাহলে ম্যাস্ট্রিক্ট চুক্তির বিষয়বস্তুটা কি? এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে ম্যাস্ট্রিক্ট চুক্তিটা, এটাকে এই ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে আমি বলেছি ইইসি, কি বললাম? ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি থেকে ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়। কত সালে? এখানে আমি লিখছি না, দেখাই দিচ্ছি 1993 সালের 1 নভেম্বর। মানে যখনই এই 1 নভেম্বর কার্যকর হয়, তখনই কিন্তু ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে
যে ওই ইউরোপিয়ান ইউনিয়নের পরিবর্তন যখনই পরিবর্তিত হয় তখন ইউরোপীয় ইউনিয়নের জন্য এক এবং অভিন্ন মুদ্রা ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত রাষ্ট্র। এই জন্য তারা সদস্যভুক্ত যে সকল রাষ্ট্র রয়েছে তারা সর্বসম্মতিক্রমে রাজি হয় যে ইউরোপীয় ইউনিয়নের জন্য এক এবং অভিন্ন মুদ্রা ব্যবস্থা থাকবে, যে কারণে তারা চালু করে হচ্ছে ইউরো। যে ইউরো চালু হয় 1999 সালে। তাহলে আবারও বলছি, ম্যাস্ট্রিক্ট চুক্তি 92 সালে হয়, 93 সালে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি থেকে ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়, এবং ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তন যখনই তারা ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত হয় তখন এক এবং অভিন্ন একটা মুদ্রা ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে। এই জন্য 1999 সালের 1 জানুয়ারি, তারিখটা হচ্ছে 1 জানুয়ারি, এটা হচ্ছে ইউরো মুদ্রা চালু হয়। এই ম্যাস্ট্রিক্ট চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের, আবার বলতেছি ইউরোপীয় ইউনিয়নের এই ম্যাস্ট্রিক্ট যে চুক্তিটা, এই চুক্তিটার সাথে এক কথায় এটাকে ইউরোপীয় ইউনিয়নের বাইবেল বলা হয়ে থাকে, ইউরোপীয় ইউনিয়নের সংবিধান বলা হয়ে থাকে। তাহলে আমি বলতে পারি ইউরোপীয় ইউনিয়নের মূল বিষয়বস্তু, এই প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু প্রিলি রিলেটেড। ইউরোপীয় ইউনিয়নের মূল যে বিষয়বস্তু যে চুক্তিতে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ম্যাস্ট্রিক্ট চুক্তি। এই জন্য এই ম্যাস্ট্রিক্ট চুক্তিকে বলা হয়ে থাকে ইউরোপীয় ইউনিয়নের বাইবেল। আবার বলছি, ম্যাস্ট্রিক্ট চুক্তিকে বলা হয়ে থাকে ইউরোপীয় ইউনিয়নের বাইবেল। তাহলে এই যে আজকে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট ইকোনমিক অ্যালায়েন্স হিসেবে যে সংস্থাটিকে আমরা যে সংস্থাটির কথা আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন, সেই ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি চুক্তি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় রোল প্লে করেছে, সেটি আর অন্য কোনো চুক্তি নয়, সেটি হচ্ছে ম্যাস্ট্রিক্ট চুক্তি। এটাই ছিল ম্যাস্ট্রিক্ট চুক্তির সার বিষয়বস্তু। যে ম্যাস্ট্রিক্ট চুক্তিটা কি, এভাবেও কোশ্চেন এসেছে। ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকর হয়েছে কত সালে, ম্যাস্ট্রিক্ট শহরটি কোথায় অবস্থিত, এবং ইউরোপীয় ইউনিয়নের মূল বিষয়বস্তু কোন চুক্তিতে আলোচনা করা হয়েছে। লিসবন চুক্তি, অপশন বি। সেনজেন চুক্তি, অপশন 3। ম্যাস্ট্রিক্ট চুক্তি, অপশন ডি, কোনটি নয়। এটা হচ্ছে ম্যাস্ট্রিক্ট ট্রিটি। এবার গুরুত্বপূর্ণ একটা চুক্তিতে আসি, বলতে চুক্তির শেষ চুক্তিতে আসলাম, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা বলে থাকি লিসবন ট্রিটি, লিসবন চুক্তি। লিসবন চুক্তি, এই চুক্তিটা বেসিক্যালি এই লিসবন শহরটি পর্তুগালে অবস্থিত। তাহলে এটা কোথায় অবস্থিত? লিসবন শহরটা পর্তুগালে অবস্থিত। পর্তুগালে, আর লিখলাম না পর্তুগালের লিসবন, মানে হচ্ছে পর্তুগালের লিসবন শহরটি পর্তুগালে অবস্থিত। এই লিসবন চুক্তি হয় 2007 সালে। লিসবন চুক্তির বিষয়বস্তুটা কি ছিল? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লিসবন চুক্তিতে সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ একটা ঐক্যমতে পৌঁছায়। সেটা এই চুক্তির একটা আর্টিকেল আছে, সেটা বলা হয় থাকে আর্টিকেল 50। আর্টিকেল 50, আবার বলতেছি আর্টিকেল 50 নম্বর অনুচ্ছেদ। এই 50 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে ইউরোপীয় ইউনিয়ন, আমি একটু ইউরোপীয় ইউনিয়ন থেকে যদি কোনো রাষ্ট্র, কোনো সদস্য রাষ্ট্র বের হয়ে যায়, এই যে মাইনাস চিহ্ন বুঝালাম, যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে কোনো সদস্য রাষ্ট্র বের হয়ে যায় তাহলে অবশ্যই গণভোটের মাধ্যমে বের হতে হবে। কিসের মাধ্যমে বের হতে হবে? গণভোটের মাধ্যমে বের হতে হবে, যেটাকে আমরা রেফারেন্ডাম বলে থাকি। গণভোটের মাধ্যমে বের হতে হবে। আর এই গণভোটের কথা যে চুক্তিতে বলা আছে সেটা হচ্ছে আর্টিকেল 50। খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল 50। বিসিএস এ যারা রিটেন দিয়েছেন, বিসিএস যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে লিসবন ট্রিটিটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা হয়ে থাকে এই জন্যই এক লাইনে এইটা সম্পর্কে বলতে গেলে একটা কথা লিখতে হয় যে ইউরোপীয় ইউনিয়নের এক কথায় ইউরোপীয় ইউনিয়নের সংস্কারের কথা। ইউরোপীয় ইউনিয়নের সংস্কার যে চুক্তিতে করা হয়েছে সেটা হচ্ছে লিসবন চুক্তি। তিনটা তথ্য। লিসবন শহরটি কোথায় অবস্থিত? পর্তুগালের লিসবনে। লিসবন চুক্তির মেইন বিষয়বস্তুটা কি? ইউরোপীয় ইউনিয়নের সংস্কার। 3 নাম্বার, এই চুক্তিতে একটা আর্টিকেল রয়েছে, যে আর্টিকেলটাকে বলা হয় আর্টিকেল 50। আর্টিকেল 50 এর মূল কথাটাই হচ্ছে
সদস্যভুক্ত রাষ্ট্র যদি কোনো সদস্যভুক্ত কোনো রাষ্ট্র যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসতে চায় তাহলে সে বের হয়ে আসতে পারে, তবে অবশ্যই এই সম্পর্ক বিচ্ছেদ বা সম্পর্ক ত্যাগ করে বের হয়ে আসার সময় গণভোটের মাধ্যমে বের হয়ে আসতে হবে। ওই রাষ্ট্রের জনগণই নির্ধারণ করবে যে ওই রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকবে কি থাকবে না। দ্যাট ইজ দ্য লিসবন ট্রিটি। ভেরি 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 ইম্পর্টেন্ট। ইউরোপীয় ইউনিয়নের সাথে সংশ্লিষ্ট চুক্তিগুলি আলোচনা করা হলো। এখন একটু আমরা ইউরোপীয় ইউনিয়নের আরো কিছু গুরুত্বপূর্ণ যেখান থেকে বাংলাদেশ ব্যাংকে কোশ্চেন এসেছে এই রিলেভেন্ট টপিকগুলিকে আমি সর্ট আউট করেছি, একটু আলোচনা করছি ওয়ান বাই ওয়ান। ফার্স্টে আলোচনা করব ইউরোজোন। এখানে দেখেন সাব টপিকের ভিতরে কত কিছু আলোচনা করতে হচ্ছে। এখানে আলোচনা করব এখন ইউরোজোন। ইউরোজোন ইউরোজোন জিনিসটা কি? জোন মানে বুঝি আমরা একটা অঞ্চল, তাই না? একটা এরিয়াকে বোঝায়। ইউরোজোন বলতে বোঝাচ্ছে ইউরো মুদ্রা গ্রহণকারী। ইউরো মুদ্রা গ্রহণকারী ইউরো মুদ্রা গ্রহণকারী 19টি রাষ্ট্র। ইউরো মুদ্রা গ্রহণকারী 19টি রাষ্ট্রকে ইউরোজোন একসাথে বলা হয়ে থাকে। আবার বলতেছি, ইউরো মুদ্রা গ্রহণকারী 19টি রাষ্ট্রকে একত্রে ইউরোজোন বলা হয়ে থাকে। ইউরো মুদ্রা চালু হয় গ্রহণকারী 19টি রাষ্ট্রকে একত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে ইউরোজোন। ইউরো মুদ্রা চালু হয় হচ্ছে আমরা জানি, এটা আমি আগে বলেছি 1999 সালের 1 জানুয়ারি হচ্ছে ইউরো মুদ্রা চালু হয়। ইউরো মুদ্রা সর্বশেষ যে রাষ্ট্র গ্রহণ করেছে সেটা হচ্ছে লিথুনিয়া। কি বললাম? লিথুনিয়া। লিথুনিয়া। ইউরো মুদ্রা গ্রহণকারী 19টি রাষ্ট্রকে একত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে ইউরোজোন, মানে এটা একটা অংশ। এখন কথা হচ্ছে ইউরো মুদ্রা গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়নের এমন সদস্য সংখ্যা হচ্ছে 19টি রাষ্ট্র। আবার বলতেছি, ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত রাষ্ট্র হচ্ছে 27টি। 27টি রাষ্ট্রের ভিতরে ইউরো মুদ্রাকে মানে ব্যবসা বাণিজ্যের জন্য এক এবং অভিন্ন মুদ্রা ব্যবস্থা, সেটা হচ্ছে ইউরো। এই ইউরো মুদ্রা গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়নের 19টি রাষ্ট্র। ইউরো মুদ্রা চালু হয়েছে 1999 সালের 1 জানুয়ারি। এটা একটা তথ্য। সর্বশেষ যেই রাষ্ট্র ইউরোপীয় যেই রাষ্ট্র হচ্ছে ইউরোকে তাদের মুদ্রা হিসেবে গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন, সেটা হচ্ছে লিথুনিয়া। এটা হচ্ছে 2015 সালে তারা চালু করে। 2015 সালে লিথুনিয়া ইউরো মুদ্রা হচ্ছে গ্রহণ করে। এখন কথা হচ্ছে যে ইউরো মুদ্রা গ্রহণ করেছে এরকম 19টি রাষ্ট্রকে আমরা একসাথে বলতেছি ইউরোজোন। ফাইন। সর্বশেষ গ্রহণ করেছে লিথুনিয়া, দ্যাটস গ্রেট। কিন্তু 3টি রাষ্ট্র আছে, যে 3টি রাষ্ট্র এরা কোনোদিনই ইউরোকে তাদের মুদ্রা হিসেবে গ্রহণ করেনি এবং করবেও না। তার ভিতর অলরেডি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেছে, দ্যাট ইজ গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড। যে 3টি রাষ্ট্র, এটাও পরীক্ষাতে এসেছিল যে ইউরো মুদ্রা গ্রহণ করেনি নিচের কোন রাষ্ট্র? 3টি রাষ্ট্র গ্রহণ করেনি। তার ভিতরে একটা অলরেডি বের হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে, সেটা হচ্ছে ইউকে। 3টি রাষ্ট্র কোনোদিনই গ্রহণ করবে না। একটা হচ্ছে ইউকে, একটা হচ্ছে নর্ডিক স্টেট ডেনমার্ক, আর একটা হচ্ছে সুইডেন। আমরা জানি নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এটাকে নর্ডিক স্টেট বলা হয়ে থাকে। ডেনমার্ক আর একটা হচ্ছে সুইডেন। এই 3টি রাষ্ট্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রাইমারিতে এই কোশ্চেনটা এসেছিল যে ইউরোপীয় ইউনিয়ন কত ভিতর থেকে কোশ্চেন করেছে। আমরা সবাই ইউরো মুদ্রা গ্রহণ করেছি, ইউরো মুদ্রার জনক বলা হয়ে থাকে রবার্ট মুন্ডেলকে। ইউরো মুদ্রা চালু হয়েছে 1999 সালে। কোন কোন রাষ্ট্র ইউরো মুদ্রা গ্রহণ করেছে, কিন্তু ভিতর থেকে কোশ্চেন করেছে ইউরো মুদ্রা কোনোদিনই গ্রহণ করেনি নিচের কোন রাষ্ট্র। আবার বলছি, একটা হচ্ছে ইউকে, যারা অলরেডি ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করেছে। আরেকটা রাষ্ট্র সেটা হচ্ছে ডেনমার্ক, এবং আরেকটা রাষ্ট্র হচ্ছে সুইডেন। এই 3টে রাষ্ট্র কোনোদিনই ইউরোকে তাদের মুদ্রা হিসেবে গ্রহণ করেনি। এটা হচ্ছে ইউরোজোন। এবার সাব টপিকে আলোচনা করতেছি ইসিবি। ইসিবির মানে কি? ইসিবির মানে হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক। ইউরোপিয়ান ইউরো মুদ্রা, ইসিবি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, মানে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। এটা মানে হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। এই যে ইউরো মুদ্রা গ্রহণ করেছে 19টি রাষ্ট্র, এই 19টি রাষ্ট্র আমি আর পুরোপুরি লিখলাম না। এই 19টি রাষ্ট্র তাদের কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। এই কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয় মানে 19টি রাষ্ট্রের
সেন্ট্রাল ব্যাংকের সমন্বয়ে, আমি 19টি রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে, কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে গঠিত হচ্ছে ইসিবি, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক গঠিত। আবার বলছি, ইউরোজোন বলতে হচ্ছে ইউরো মুদ্রা গ্রহণ করেছে এমন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের 19টি। এই 19টি দেশের কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, যাদের কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে গঠিত হচ্ছে ইসিবি, যেটাকে আমরা বলছি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এস্টাবলিশড হচ্ছে 1998 সালে। এস্টাবলিশ হচ্ছে 1998 সালে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে অবশ্যই একটা কেন্দ্রীয় ব্যাংক, তার হেডকোয়ার্টার আছে, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের হেডকোয়ার্টার এটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। হিটলারের জার্মানি, আমি হিটলার বলে থাকি, এটা আমরা সবাই জানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য একাই দায়ী যে রাষ্ট্র, ফ্রাঙ্কফুর্ট। ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। জার্মানির ফ্রাঙ্কফুর্টে। এখন কথা হচ্ছে এত বড় একটা কেন্দ্রীয় ব্যাংক, ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক, তাহলে এই কেন্দ্রীয় ব্যাংকের অবশ্যই প্রতিষ্ঠার সাল বললাম, কয়টি রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে গঠিত, তার সদর দপ্তর বললাম, তার একজন প্রেসিডেন্ট আছে, অবশ্যই প্রেসিডেন্ট থাকবে। আর এই প্রেসিডেন্ট কেউ না, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছে, আমরা আজকে যেটা আলোচনা করছিলাম, মানে আইএমএফ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেই মুদ্রা তহবিলের সিইও, ব্যবস্থাপনা পরিচালক অথবা হচ্ছে আইএমএফ এর প্রধান, এক্স প্রধান, 11তম যিনি ছিলেন এবং প্রথম নারী, তার নাম হচ্ছে ফ্রান্সের ক্রিস্টিনা ল্যাগার্ড। এই আইএমএফ এর সাবেক মহাপরিচালক, আইএমএফ এর আমি লিখলাম এক্স প্রধান, মানে সাবেক প্রধান ক্রিস্টিনা ল্যাগার্ড বর্তমান হচ্ছেন এই ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট। ক্রিস্টিনা, মহিলাটা কোথায় বসে আছে? ওই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল করতে যে আমরা করব, একটা গোলের ভিতরে বলা আছে বৈষম্য হ্রাসের, লিঙ্গ সমতার কথা, মানে নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে, উইমেন এম্পাওয়ারমেন্টকে নিশ্চিত করতে হবে। এই যে নারীরা কোথায় নেতৃত্ব দিচ্ছে দেখেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান যিনি, তিনি একজন নারী। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যিনি লিড ইকোনমিস্ট, তিনি একজন নারী। একই সাথে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের যিনি প্রধান প্রেসিডেন্ট, তিনি একজন নারী, প্রধান ক্রিস্টিনা ল্যাগার্ড। ক্রিস্টিনা ল্যাগার্ড, তিনি ফরাসি, ফ্রান্সের। তাহলে মোটামুটি ইউরোজোন আলোচনা করলাম, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক আলোচনা করলাম। এখন এখান থেকে আসতে পারে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে এসেছিল মেবি এটা 2016 সালে কি 15 সালে পরীক্ষাতে, যখন যে আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করেছিল, এখানে জেনারেল একটা কোশ্চেন এসেছিল এখান থেকে, সেটা হচ্ছে ইউরোস্টার। ইউরোস্টার কি? মানে ইউরোপীয় ইউনিয়নের রেল সেবার নাম হচ্ছে ইউরোস্টার। সো এই জন্য এখান থেকে একটু কিছু জিনিস জেনে রাখি। একটা হচ্ছে ফ্রন্টেক্স, আবার বলছি ফ্রন্টেক্স কি? মনে রাখবেন, ফ্রন্টে কারা থাকে? সৈন্যরা থাকে। বর্ডার নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ফ্রন্টে থাকে কারা? সৈন্যরা। দ্যাট ইজ ফ্রন্টেক্স হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তরক্ষী বাহিনীকে বলা হয়ে থাকে ফ্রন্টেক্স। আবার বলতেছি, ফ্রন্টে কারা থাকে? সোলজাররা থাকে। আর ইউরোপীয় ইউনিয়ন যেহেতু আমরা পড়ছি, ইউরোপীয় ইউনিয়নে যারা সীমান্ত রক্ষা করে, এই সীমান্ত রক্ষাকারী বাহিনীর নাম হচ্ছে ফ্রন্টেক্স। এবার আসি ইউরোপোল। ইউরোপোল খুব সুন্দর একটা কথা, ইউরোপোল। এটার মানে হচ্ছে ইউরোপিয়ান, পোলে হচ্ছে পুলিশ, এটা ইউরোতে হচ্ছে ইউরোপিয়ান পুলিশ, ইউরোপোল, ইউরোপিয়ান পুলিশ অফিস। মানে ইউরোপিয়ান পুলিশ অফিসকে আমরা ইউরোপোল বলে থাকি। এর হেডকোয়ার্টারটা এখান থেকে কোশ্চেন এসেছে, আসতেও পারে যে কোনো সময়। এর হেডকোয়ার্টার হেগ, নেদারল্যান্ড। হেগ, নেদারল্যান্ড। এই সেই নেদারল্যান্ড যাদের ফাইন্যান্সিং এ আমরা ডেল্টা প্ল্যান, মানে 2100 সাল পর্যন্ত যে ডেল্টা প্ল্যানিং আমাদের করা হয়েছে, বদ্বীপ পরিকল্পনা যাদের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে,
তাহলে আবারও বলছি ইউরোপল বলতে কি, ইউরোতে হচ্ছে ইউরোপিয়ান আর পোলে হচ্ছে পোলিশ অফিস, এটা সদর দপ্তর হচ্ছে হেগ নেদারল্যান্ড। এখান থেকে কোশ্চেন আসতে পারে ইউরো মানি। ইউরো মানিটা কি, মানে যা আলোচনা করা হচ্ছে এর বাইরে কিন্তু আর ইউরোপীয় ইউনিয়ন পড়া লাগবে না। ইউরো মানি, ইউরো মানিটা হচ্ছে মনে হচ্ছে কি দেখেন তো ইউরো টাকা বোঝাচ্ছে তাই না, এরকম কিছু, কিন্তু না, ইউরো মানি হচ্ছে লন্ডন থেকে প্রকাশিত একটা অর্থনৈতিক জার্নাল। লন্ডন থেকে, যেহেতু ইউরো মানি লন্ডন থেকে প্রকাশিত অর্থনৈতিক জার্নাল, অর্থনৈতিক জার্নাল। মোটামুটি এই জিনিসগুলো যদি ইউরোজোন কি, আচ্ছা দেন হচ্ছে ইসিবি কি, ফ্রন্টেক্স কি, ইউরোপোল কি, ইউরো মানি কি, এগুলো সম্পর্কে যদি আমাদের মানে ধারণা থাকে তাহলে আর মোটামুটি কোনো কিছু আমার মনে হয় না ইউরোপীয় ইউনিয়নের বাইরে আর কোনো কিছু রয়েছে। এই এতটুকু যদি কভার করা যায় তাহলে এখান থেকে মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখান থেকে কোশ্চেন আসুক না কেন এখান থেকে আনসার করা সম্ভব। আর আরেকটা আমি এটা একদমই লিটল বিট একটা আলোচনা, মানে ছোট্ট একটা আলোচনা, সেটা হচ্ছে ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সি একটা আছে যারা পরিবেশ নিয়ে ইয়া করে থাকে। আচ্ছা এটাও মেনশন করে দিই, যেহেতু সবই আলোচনা করেছি এখান থেকে আবার কোশ্চেন আসলে তো মিস হয়ে যাবে। এটা হচ্ছে ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল মানে পরিবেশ নিয়ে এনভায়রনমেন্টাল এজেন্সি। ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সি কোথায় অবস্থিত? ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল, এটা হচ্ছে ইউরোপের পরিবেশ নিয়ে এরা কাজ করে থাকে। এদের সদর দপ্তর হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন, হেডকোয়ার্টার হচ্ছে কোপেনহেগেন। কোপেনহেগেন একটি শহরের নাম, এবং যে শহরটা হচ্ছে নর্ডিক রাষ্ট্র ডেনমার্কের। ডেনমার্ক, দ্যাটস ইট ফর ইউরোপীয় ইউনিয়ন। আর এখান থেকে এমন কোনো কিছু নাই যে ইউরোপীয় ইউনিয়নকে কভার করা নেই।